তার ভিএইচইউতে পড়াশোনা, এটা আমরা সবাই জানি, আর এটা আমরা সবাই জানি। বেনারসে থেকেছেন তিনি, পড়াশোনা করেছেন, এবং এই যে একটা হিন্দুত্বের বার্তা, এবং একই সঙ্গে সেই সুশীলা কার্কিকে সামনে রেখে যদি নেপাল এবার তাদের নতুন করে এগিয়ে যাওয়ার কথা ভাবে, তাহলে তো সেটা ভারতের সঙ্গে সম্পর্কটা সুদৃঢ় হবে। কারণ তার কথোপকথনে তিনি প্রথমেই ভারতকে অ্যাড্রেস করেছেন, যখন গতকাল তার নাম প্রথম শোনা যাচ্ছিল। এখানে একটা বিষয় আছে, চীনের নামটা বারবার করে উঠে আসছে, কারণ চীনের সঙ্গে নেপালের একটা প্রচুর ভালো সম্পর্ক, চীনের ইনভেস্টমেন্ট রয়েছে নেপালে। তাহলে কি ভারতের সঙ্গে চীনের সম্পর্কটা ভালো হওয়া, এটাও কি কোথাও একটা আখেরে কাজে লাগবে? কাজে লেগেও গেছে, আমি কাজে লাগবে না, কাজে লেগেছে। এই যে সেভ করার সময়, এই যে নেপালকে বাঁচানোর সময় চীনের প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার একটা প্রবণতা ছিল। দেখো, চীনের ইনভেস্টমেন্ট যথেষ্ট আছে নেপালের ভিতরে, ভারতবর্ষেরও যেরকম ইনভেস্টমেন্ট আছে। এই ক্ষয়ক্ষতি হওয়াটাকে আটকানোর জন্য একটা ব্যালেন্স ডিপ্লোমেসির খুব দরকার ছিল। নেপালে যে এই যে আজকে যে ওনাকে আনার কথা যে বলা হচ্ছে, ওনাদের মধ্যে যে ডিসকাশনটা হচ্ছে, এটা কিন্তু আমি বারংবার বলছি, যেইভাবে মদতকারীরা এখানে ভায়োলেন্স ছড়াবার চেষ্টা করেছিল, সেই ভায়োলেন্স ছড়াবার মুখে একটা বড় সড়ো থাপ্পড়, এবং বুঝিয়ে দেওয়া যে এইখানে যিনি যাকে বসানো হলো, শি ইজ দ্য ফেস অফ। তাহলে ওলি কেন ভারত, যদি চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়ে গিয়ে এক্ষেত্রে নেপালের সঙ্গেও সম্পর্কটা যদি ভালো হয়, তাহলে ওলি কেন এখনো পর্যন্ত সেনার ডেরায় বসে বসে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে? তার বক্তব্য খুব স্পষ্ট, সে বলেছে ভারত বিরোধিতা করেছে বলে তাকে সরতে হয়েছে। যদি লিপুলেখ নিয়ে কথা না বলতাম, কালাপ্পানি নিয়ে কথা না বলতাম, তাহলে আমাকে সরতে হতো না। আমি আবারও বলছি, ওলি একটা ব্যক্তি, নেপাল একটা রাষ্ট্র। ওলি নেপালের থেকে বড় নয়, নেপাল ওলির কোনোদিন ওলির থেকে ছোট হতে পারে না। পয়েন্টটা হচ্ছে, ওলি একটা রাষ্ট্রীয় পরিকাঠামের একটা চরিত্রের নাম, যাকে কোনো এক সময় চায়না ব্যবহার করেছিল, এবং হি ওয়াজ প্রো চাইনিজ। আমি খোলাখুলি বলছি, হি ওয়াজ প্রো চাইনিজ। আজকের ডেটে দাঁড়িয়ে ওলি যে পলিটিক্সটা করতে চাইছে, সেই পলিটিক্সটা নেপালই অ্যাকসেপ্ট করছে না। আমাদের ভারতীয়দের কথা তো ভুলেই যাও, ভারত অ্যাকসেপ্ট করছে কি করছে না, দ্যাটস এ কমপ্লিটলি ডিফারেন্ট টপিক। নেপালের মানুষ, সাধারণ মানুষই অ্যাকসেপ্ট করছে না, তার জন্যই তো সরে যেতে হলো। তার জন্যই তো মেন ঝামেলাটা, এজেন্সি এসছে, অন্য দেশের এজেন্সি ফান্ড করেছে, ঝামেলা করেছে, সিস্টেমেটিক ঝামেলা, সেগুলো তো পরের তর্ক বিতর্ক আলোচনা চলতেই থাকবে। কিন্তু বেসিকটা কি? বেসিকটা তো ওলির মিস অ্যাডমিনিস্ট্রেশন। সেই লোকটা যখন নিজের অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ারের দায়িত্ব একটা অন্য রাষ্ট্রকে দিচ্ছে, তার মানে ধরে নিতেই হবে উনি নিজের ফেলিয়ারটাকে নিজেই অ্যাবজর্ভ করতে পারেন না। আচ্ছা, এবং সেক্ষেত্রে এমন একটা মানুষকে আনার কথা, বা আলোচনাটাকে আজকে ফাইনালাইজেশনের দিকে যাচ্ছে, যার নিজের স্টেবিলিটিটাই হচ্ছে তার নিজস্ব পরিচয়। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস মোমেন্ট। এবং এই ভদ্রমহিলা বিএইচইউতে পড়েছেন, এই ভদ্রমহিলা সিজেআই এর মতো একটা মানে এত ইম্পর্টেন্ট একটা মানে রাষ্ট্রীয় পদ সামলেছেন, এবং শুধু তাই নয়, উনার ল্যান্ডমার্ক জাজমেন্টস আছে, এই জাজমেন্টসগুলো দিয়েছেন। আমার শুধু একটাই চিন্তার কারণ, যদি উনার কনস্টিটিউশনাল কোনো মানে বাধা না থাকে, আমি খুব ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগবে যদি ম্যাডাম উনাদের রাষ্ট্রপ্রধান হিসাবে নিয়োজিত হন। মানে আমার ব্যক্তিগতভাবে দ্যাট উড বি আ ভেরি বিউটিফুল থিং, বিকজ উনার কথাবার্তা অ্যাবসলিউটলি। এবং নেপালের মানুষ ডিজার্ভ করে এরকম একটা মানুষকে, যে মানুষটা প্রথমে নেপালিদের নিয়ে ভাববে, প্রথমে নেপালের সচেতনতা নিয়ে ভাববে, নেপালের মানসিকতা নিয়ে ভাববে। এটা এরকম নয় যে চটজলদি একটা কিছু করলাম বেরিয়ে গেলাম। কিন্তু আমরা যে প্যাটার্নটা ঠিক বাংলাদেশে দেখেছিলাম, যে বয়সের তরুণদের, আমরা নেপালেও ঠিক সেই বয়সের তরুণদের দেখলাম। এবং কোথাও একটা বালেন্দ্র শাহ, তাকে বসানো, তিনি মেয়র কাঠমান্ডুর একজন, এবং চূড়ান্ত পর্যায়ে তিনি ভারত বিদ্বেষী। তাকে তো প্যারাশুটে করে এনে সেখানে প্রধানমন্ত্রী করার একটা জোর প্রচেষ্টা চলছিল। তাহলে বাধাটা হয়ে দাঁড়ালো কে, আটকালো কে তাকে? বাধাটা হয়ে দাঁড়ালো, মূল যেটা কারণে বাধাটা হয়ে দাঁড়ালো, সেটা হলো এখানে একটা জিনিস বুঝতে হবে। বালেন্দ্র শাহর যে গান বাজনা বা যে ধরনের উনি প্রোডাক্ট বানাতেন ওনার র্যাপে, সেই প্রোডাক্টগুলো ভীষণভাবে রাষ্ট্রের একটা জেনজিকে উদ্বুদ্ধ করেছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বা একটা নেপালের যে আর্মি যে কন্ট্রোলটা নিল, আর্মি কিন্তু একটা পজিটিভ ডিসিশন নেওয়ার দিকে এগুলো। দেখো, একটা জিনিস বোঝো, আমাদের দেশের
কন্ট্রোল বা আমাদের মানে যে কোনো রাষ্ট্রীয় কন্ট্রোল কার আন্ডারে থাকাটা আইডিয়াল, যে অ্যাডমিনিস্ট্রেশনটা বোঝে উইথ ইন ডেপথ জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেটিভ। কিন্তু সেটা ছাড়া নেপালের আর কিছু করারও ছিল না, কারণ রাষ্ট্রপতিও যখন পদত্যাগ করে তখন সেনা টেক ওভার করা ছাড়া আর তো কোনো উপায় হতো। এবং শুধু তাই নয়, সেনা টেক ওভার করাটাই ইম্পর্টেন্ট না, তার থেকেও এক স্টেপ ইম্পর্টেন্ট যদি আপনি ভাবতে পারেন, সেটা হলো এই সেনা প্রধান বা সেনার কর্তারা এটা ভাবা যে নেপালের রিকোয়ারমেন্টটা কি, অ্যান্টিবায়োটিক খাবে নাকি নেপালের রিকোয়ারমেন্ট কাপ সিরাপ খেলেই সেরে যাবে। না, ও বুঝলো যে এখন একটা এমন মানুষকে আনতে হবে যে অ্যাডমিনিস্ট্রেশন, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি তিনটাতেই দক্ষভাবে বোঝে এবং অভিজ্ঞতা। আমাদের সঙ্গে থাকুন, আমরা এই আলোচনাটা চালিয়ে নিয়ে যাব। কিন্তু এই যে বড় প্রশ্নটা উঠে আসছে, আটকালোকে বালেন্দ্র শাহকে সেখানকার প্রধানমন্ত্রী হিসেবে বাছা হয়েছিল, মনে করা হয়েছিল, আটকালোকে সুশীলা কার্তিকেই বা বাছার পেছনে কার মাথা রয়েছে? ভারতের সঙ্গে আমেরিকার ট্যারিফ যুদ্ধ তো চলছে, বাংলাদেশ নিয়েও অনেকটা বেগ দেবার চেষ্টা চলছে, তাহলে নেপাল সেটাও কি একটা বেগ দেবার চেষ্টা? যদি সেটা না হয় তাহলে কি আরো অনেক বড় কিছু অপেক্ষা করছে? যে সুশীলা কার্তিকে বসানোর পেছনে কে, তাহলে কি এটা একটা অন্য খেলা? কারণ আপনার সঙ্গে যখন আলোচনা হয়েছিল এর আগে, আপনি বলছিলেন যে এর পেছনে সিআই এর একটা হাত থাকলেও থাকতে পারে, থাকার সম্ভাবনার কথা আপনি বলেছেন। এবং আমেরিকা বারবার আমরা দেখছি যে এই যে অঞ্চলগুলো রয়েছে, বাংলাদেশ, মিয়ানমার, আফগানিস্তান, বিভিন্ন জায়গায় নাক গলিয়ে গলিয়ে রেখেছে। নেপালেও যদি নাকটা গলায়, তাহলে এটা কি ভারতের সঙ্গে একটা খেলা? ভারতকে কি মাত দেবার একটা চেষ্টা? দেখো, আমেরিকা বরাবর চাইবে, মানে আইডিয়ালি ইফ ইউ থিঙ্ক অ্যাজ এ নিউট্রাল পারসন, আমেরিকা বরাবরই চাইবে ভারত এবং চীনের সম্পর্কের মধ্যে একটা পার্থক্য সর্বদা থাকুক। যত এই পার্থক্যটা থাকবে তত কিন্তু আমেরিকা ওপেন খেলতে পারবে। খুব আনফর্চুনেট একটা ঘটনা আমেরিকায় ঘটে গেছে গত দুদিনে, ক্রিকের মৃত্যু। এই যে ক্রিকের মৃত্যু হলো, তাতে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কনসেন্ট্রেশনটা কিন্তু মারাত্মক রকম ওই দিকে চলে গেল, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। তাদের নিজেদের অস্ত্র নিয়ে বা নিজেদের কিছু ডিফারেন্সেস অফ ওপিনিয়ন নিয়ে একটা হত্যাকাণ্ড হয়ে গেল, এবং সেটাতে আমেরিকায় যথেষ্ট দুঃখের একটা ছায়া নেমে এসছে এবং অনেক মানুষেরই দুঃখ লেগেছে ব্যাপারটা। এই যে সময়সীমাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, ক্রিটিক্যালিটিটা, এই ক্রিটিক্যালিটিটা কিন্তু উনি চেষ্টা করেছিলেন যে ভীষণ রকমভাবে যেমনভাবে বাংলাদেশের সময় আমেরিকা পেনিট্রেশন ঘটালো তাদের অ্যাডমিনিস্ট্রেশনে, যেরমভাবে ইউনিসকে প্লেস করলো, সেরমভাবেই ফ্লুক অফ দি আওয়ারে এই একটা কাউকে প্লেস করে বসিয়ে দেওয়া। সেখানটাতে আমার কোথাও গিয়ে, আমি আবারও বলছি, সাধুবাদ জানাবো ওদের অ্যাডমিনিস্ট্রেশনকে, বিশেষ করে বলছি দ্য মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, যারা ম্যাডাম কার্কিকে বসাতে সক্ষম হচ্ছেন। দ্বিতীয় জিনিসটা খুব মাথায় রাখতে হবে, আমেরিকা বরাবরই চায় নেপালের ভিতরে চায়না এবং ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট ব্যর্থ হোক। কেন ব্যর্থ হোক? নেপাল বিআরআই এর একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট অংশ। নেপাল যদি কোনো কারণে ডিস্টার্বড হয়ে যায়, এই যে বিআরআই স্টেবিলিটিটা বা আগামী দিনের যে এসসিওর বিভিন্ন রকম কম্পোনেন্ট নিয়ে আমরা ডিসকাস করছি,